নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2020 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান হরর দ্য ক্লোজেট মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পাই, যেখানে একজন মহিলা ছুরি হাতে এক অদ্ভুত রিচুয়াল পারফর্ম করছিল প্রেত বিতাড়নের জন্য। হঠাৎ সে প্রেতের উপস্থিতিকে অনুভব করতে পেরে অল্পক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। তারপর এগিয়ে যেতে থাকে ঘরের কোণে থাকা একটা আলমিরার দিকে। মহিলাটির কার্যকলাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আলমিরার মধ্যে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আলমিরার পাল্লা নিজের থেকেই খুলতে থাকে। সেই দেখে মহিলাটি মন্ত্র পড়তে শুরু করে। এমন সময় সেই আলমারির মধ্যে থাকা শক্তিশালী প্রেতাত্মাটি মহিলাটিকেই উল্টে পজেস্ট করে নেয়। তখন মহিলাটি ছুরি দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করে নেয়। এরপরেই শুরু হয় মূল কাহিনী। আমরা সাঙ্গুন নামে একজন ব্যক্তিকে দেখি, যে তার একমাত্র মেয়ে ইনাকে নিয়ে তাদের সদ্য কেনা নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য গাড়িতে করে যাচ্ছিল। পথে যাওয়ার সময় প্রথমে সাঙ্গুন তার এক বন্ধুকে ফোন কল করে জানিয়ে দেয় ইনার যত্ন নেওয়ার জন্য সে যেন তাড়াতাড়ি একজন বেবি সিটারকে খুঁজে দেয়। এরপর সাঙ্গুন নানাভাবে ইনার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে। সে বলে, ডাক্তারবাবু বলেছেন আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে তোমার থাকার জন্য ভালো হবে। তোমাকে আমি একটা লিমিটেড এডিশনের দামি পুতুল কিনে দিয়েছি, কিন্তু এর জন্য তুমি তোমার বাবাকে একবারও ধন্যবাদ জানাওনি। আমি খুব কষ্ট পেয়েছি। সাঙ্গুনের কথায় ইনা কোনো উত্তর দেয় না। আসলে ইনা রিসেন্টলি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার মাকে হারিয়ে ফেলেছিল, আর তার বাবা মানে সাঙ্গুন নিজের কাজকেই বেশি গুরুত্ব দিত। এই কারণে ইনা প্রায় সময় আপসেট থাকতো। গাড়ি চালানোর সময় সাঙ্গুন পথের মাঝে একটা মৃত হরিণের বাচ্চাকে পড়ে থাকতে দেখে গাড়ি থামায় ও সেই মৃত হরিণটাকে দেখবার জন্য সে যখনই গাড়ি থেকে নিচে নামে তখনই হঠাৎ ইনা কিছু না বলেই একা একা জঙ্গলের দিকে চলে যায়। সাঙ্গুন গাড়ির দরজা খোলা দেখে আন্দাজ করতে পারে ইনা গাড়িতে নেই। তাই সে তখনই ইনাকে খুঁজতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। অল্প খুঁজতেই সে জঙ্গলের শেষ সীমান্তে থাকা একটা বাড়ির কাছে ইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাঙ্গুন সেই বাড়িটা দেখিয়ে বলে, এটাই আমাদের নতুন বাড়ি, তোমার পছন্দ হয়েছে? ইনা সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাড়িটার দিকে এগিয়ে যায়। এরপর আমরা সাঙ্গুনকে দেখি, যে তাদের নতুন বাড়িতে পৌঁছে জানালা দিয়ে বাড়ির চারিপাশটা দেখছিল। তখনই হঠাৎ কোথা থেকে একটা কাক উড়ে এসে জানালার কাঁচে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে কাঁচ ভেঙে সেখানে কাকের রক্ত লেগে যায়। রক্ত দেখে সাঙ্গুনের প্যানিক অ্যাটাক শুরু হয়। সঙ্গে সঙ্গে তার অতীতে ঘটে যাওয়া গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো চোখের সামনে একে একে ভেসে উঠতে থাকে। সেদিন সাঙ্গুন তার স্ত্রী ও মেয়ে ইনাকে নিয়ে বাড়ি ফিরছিল। স্ত্রী বলছিল, ইনার জন্মদিনে দেওয়া তোমার নেকলেসটা সে সব সময় গলায় পড়ে থাকে। ইনা তোমাকে অনেক ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে একটা বড় ট্রাক সামনে থেকে ছুটে এসে সাঙ্গুনের গাড়িতে ধাক্কা মারে। সেই অ্যাক্সিডেন্টে সাঙ্গুনের স্ত্রী মারা যায়। যাই হোক, এরপর সাঙ্গুন কোনো রকমে নিজেকে সামলে নিয়ে পকেট থেকে ঔষধ বার করে খেয়ে নেয়। এরপর সাঙ্গুন ডাক্তারকে কল করে বলে তার আবারও প্যানিক অ্যাটাক এসেছে, আর এটা বারবার কেন হচ্ছে। আসলে সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই সাঙ্গুনের প্যানিক অ্যাটাক আসা শুরু হয়। এরপর উত্তরে ডাক্তার সাঙ্গুনকে বলে মেডিটেশন করতে ও অ্যালার্ম লাগিয়ে নিয়মিত ওষুধ খেতে। একদিন রাতে ইনা যখন তার ঘরে বসে মোবাইলে তার মায়ের কিছু পুরনো ভিডিও দেখছিল, তখন হঠাৎ আলমিরার ভিতর থেকে কেউ যেন নক করতে থাকে। সে বিষয়টা দেখবার জন্য ধীর পায়ে হেঁটে আলমিরার দিকে এগিয়ে যায় ও আলমিরার বন্ধ কপাটে কান পাতে। এরপর সে আলমিরার পাল্লা খুললেও সেখানে কাউকেই দেখতে পায় না। কিন্তু আমরা ইনার পিছনে এক বাচ্চার প্রেতাত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় ইনাও বিষয়টা আন্দাজ করতে পেরে পিছন ফিরে তাকায়, আর সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দ শুনে তাড়াতাড়ি সাঙ্গুন ইনার ঘরের দিকে ছুটে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে ইনা স্বাভাবিকভাবেই ঘরের দরজা খুলে দেয়। তার চোখে মুখে তখন ভয়ের বদলে বেশ হাসি খুশি ভাব ফুটে উঠেছিল। সাঙ্গুন বলে, কি হয়েছে, তুমি চিৎকার করছিলে কেন? উত্তরে ইনা বলে, কই না তো। এরপর সাঙ্গুন ঘরের ভিতরে ঢুকলে ইনার হাতে একটা ময়লা পুরনো পুতুল দেখতে পেয়ে জিজ্ঞাসা করে সে পুতুলটা কোথা থেকে পেয়েছে। ইনা তক্ষুনি ছুটে গিয়ে আলমিরার সামনে দাঁড়ায় ও বলে, পুতুলটা এর মধ্যেই ছিল, আর এই পুতুলটা আমি নিজের কাছেই রাখতে চাই। সেই কথা শুনে সাঙ্গুন বেশ অবাক হয়, কারণ সে ইনাকে অনেক দামি দামি ইম্পোর্টেড পুতুল কিনে এনে দিয়েছিল।
কিন্তু ইনা কেন সেই ময়লা পুরনো পুতুলের সঙ্গেই খেলতে চাইছিল তা সে কিছুতেই বুঝতে পারছিল না। যাই হোক, এতদিন পর ইনার মুখে হাসি ফিরে এসেছে দেখে সাংউন ইনাকে সেই পুতুলটি নিজের কাছেই রাখতে বলে। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় সাংউন লক্ষ্য করে ইনার মধ্যে এক বিশেষ পরিবর্তন এসেছে। সে নিজের থেকেই হাসি খুশি মনে ব্রেকফাস্ট করে নেয় ও সাংউনকে জড়িয়ে ধরে বলে তার নতুন বাড়ি বেশ ভালো লেগেছে। হঠাৎ করে ইনার ব্যবহারে এই পরিবর্তন আসতে দেখে সাংউন বেশ আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেয় না। এরপর আমরা সাংউনকে একটা কনস্ট্রাকশন সাইটে একজন আর্কিটেক্ট হিসাবে কাজ করতে দেখি, যেখানে তারা একটা মিউজিয়াম বানাচ্ছিল। রাতে বাড়ি ফিরে আসলে সাংউন ইনাকে বলে সে একটা মিউজিয়ামের ডিজাইন করছিল, যার কাজ শুরু হতে যাচ্ছে, তাই তাকে 2 মাস সাইডে থেকে কাজ করতে হবে। তাই সে একজন বেবি সিটারকে কাজে নিযুক্ত করেছে, সে ইনার দেখাশোনা করবে। এমনকি আরও বলে যে প্রতি সপ্তাহে ইনার সঙ্গে সে দেখা করতে আসবে। সেই কথা শুনে ইনাও তার বাবার সাথেই যেতে চায়, কিন্তু সাংউন বলে জায়গাটা একটা কনস্ট্রাকশন সাইট, তাই তোমার জন্য ওখানে থাকাটা ভালো হবে না। এবারে ইনা রেগে যায় ও বলে ঠিক করেই ফেলেছো যখন, তাহলে আমাকে কেন এত কথা বলছো? ইনার ব্যবহার দেখে সাংউন বেশ অবাক হয়। তাও সে কিনে আনা একটা নতুন পুতুল উপহার দিয়ে ইনাকে বোঝাতে থাকে। এরপর সেই রাতে যখন সাংউন নিজের কাজে ব্যস্ত ছিল, তখন হঠাৎ ইনার ঘর থেকে ভায়োলিনের সুর ভেসে আসতে থাকে। সাংউন হেঁকে বলে ইনা, অনেক রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ো। তখনই ভায়োলিনের সুর কর্কশ হয়ে বাজতে থাকে। সাংউন রেগে ইনার ঘরে ছুটে গেলে সে আশ্চর্য হয়ে যায়, কারণ সে দেখে ইনা তখন নিজের বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর দরজা খোলার সাথেই ভায়োলিনের শব্দ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সাংউন ঘরের চারিপাশটা ভালো করে দেখে নিয়ে যখন বেরোতে যাবে, তখন হঠাৎ ঘরের মধ্যে থাকা আলমিরার পাল্লাটা নিজের থেকেই খুলে যেতে থাকে। সেই দেখে সাংউন আলমিরা বন্ধ করে আবারও যখন এগোতে যাবে, তখন আবারও একইভাবে আলমিরা খুলে যায়। এবারে সাংউন বিষয়টা দেখতে গেলে হঠাৎ আলমিরার মধ্যে থেকে একজন মহিলার প্রেতাত্মা বেরিয়ে আসে ও সাংউনের সামনে সে একটা ছুরি দিয়ে নিজের গলা কেটে নেয়। এই মহিলাটি ছিল যাকে আমরা মুভির শুরুতে রিচুয়াল পারফর্ম করতে দেখেছিলাম। সাংউন প্রচণ্ড ভয় পেয়ে চমকে উঠতেই দেখে সে একটা স্বপ্ন দেখছিল। এরপর সে লক্ষ্য করে কেউ যেন তার প্রজেক্ট পেপারটা ছিঁড়ে দিয়েছে। সে তক্ষুনি ইনার ঘরে ছুটে যায় ও তাকে খুঁজতে থাকে। একসময় সে জানালার বাইরে তাকালে দেখে ইনা বাড়ির বাইরে বসে আছে। এদিকে আমরা দেখতে পাই ইনা তখন পজেসড অবস্থায় ছুরি দিয়ে একটা কাককে মেরে ফেলেছে এবং তার এক চোখের মণি উপরের দিকে উঠে গিয়ে সাদা অংশ বেরিয়ে পড়েছে। এমন সময় সাংউনের ফোনে তার বন্ধুর একটা মেসেজ আসে, যেখানে বন্ধুটি জানতে চেয়ে লিখেছে কাল থেকে কাজের সাইটে আসবে কি আসবে না সিদ্ধান্ত নাও। মেসেজ পেয়ে সাংউন সাইটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন ইনা এসে কথা বলতে গেলে সাংউন বলে রাতে ফিরে কথা বলবো, আর তোমার পছন্দের নিউ ইয়র্কের সেই পুতুলটা আমি অর্ডার করে দিয়েছি, শীঘ্রই তা এসে যাবে। সেই কথা শুনে ইনা অদ্ভুত আচরণ করে বলে ওঠে, জানো আমার বয়স কত? ওসব আলতু ফালতু পুতুলের প্রয়োজন নেই আমার। সাংউন বলে নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ইনা এবার আরও অ্যাগ্রেসিভ হয়ে বলে আমার পছন্দ অপছন্দের সিদ্ধান্ত তুমি কেন নাও? কিছুই লাগবে না আমার। এই কথা শুনে সাংউন ইনাকে ধরে বোঝাতে গেলে হঠাৎ ইনা চিৎকার করে ওঠে। এরপর সাংউন ইনাকে ছেড়ে দিলে সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। তখনই তাদের বাড়িতে এক বেবি সিটার এসে উপস্থিত হয়, যে ইনার দেখাশোনা করবে বলে এসেছিল। উনি দিনে $150 নেবেন সেই কথা জানিয়ে কাজে লেগে পড়েন। তখন সাংউন ইনাকে সেই বেবি সিটারের কাছে রেখে কাজের সাইটে চলে যায়। সাংউন চলে যেতেই বেবি সিটারটি তার এক সহকর্মীকে ফোন কলে বলতে থাকে মালিকের পয়সা কড়ি ভালোই আছে, বাচ্চাটি নিজের ঘরে যা খুশি করছে, মালিকের স্ত্রী নেই, মনে হচ্ছে পালিয়েছে হয়তো, তবে বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র আছে যা আমার বেশ পছন্দের। এমন সময় ইনার ঘর থেকে কিছু ভয়ঙ্কর ভাঙচুরের শব্দ ভেসে আসতে থাকে। অপরদিকে তখন সাংউন তার কাজের সাইটে পৌঁছে বসের সঙ্গে কথা বলছে। এরই মধ্যে বেবি সিটারটি সাংউনকে কল করে জানায় ইনা নিজের ঘরের দরজা বন্ধ করে চেঁচাচ্ছে ও জিনিসপত্র ভাঙছে, আর সে কিছুই খেতে চাইছে না। সাংউন উত্তরে বলে আপনি চিন্তা করবেন না, ইনার খিদে পেলে সে ঠিকই খাবে। এই কথা বলে সে ফোন কেটে দেয়। এদিকে বেবি সিটারটি যখন ইনার জন্য বানানো খাবারগুলোকে ফেলে দিয়ে ডিশগুলো ধুয়ে রাখতে যাবে, তখন সে দুধের কাপে একটা অ্যাকোরিয়ামের মাছকে ঘাই মারতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আবারও সাংউনকে কল করে জানিয়ে দেয় সে এই কাজটা করতে পারবে না। তখন সাংউন বলে আমি বাড়িতে না ফেরা পর্যন্ত আপনি ইনার দেখাশোনা করুন। সেদিন রাতেই ইনা তার ঘরে থাকা আলমিরার সামনে দাঁড়িয়ে হেলে দুলে অদৃশ্যকারের উদ্দেশ্যে বলতে থাকে তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে চলো। অল্পক্ষণ পর আলমিরার ভিতর থেকে কেউ যেন বলে ওঠে আমাদের সঙ্গে আসো।
তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। সেই কথা শুনে ইনা আলমিরার পাল্লা খোলে। তখনই আমরা দেখতে পাই ইনার 2 চোখ সাদা হয়ে গেছে। পর মুহূর্তেই আলমিরার ভিতর থেকে কতগুলো হাত বেরিয়ে এসে ইনাকে টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা 1 মাস পরের ঘটনার দৃশ্যকে দেখতে পাই, যেখানে সাংউন ইনার মিসিং হয়ে যাওয়ার ব্যানার ঝুলিয়ে তারই পোস্টার বিলি করছিল। মাঝে মধ্যেই ইনার মৃতদেহ শনাক্ত করার জন্য কিছু হসপিটাল থেকে সাংউনের ডাকও পড়ছিল, কিন্তু প্রতিবারই সেই মৃতদেহগুলো ইনার হচ্ছিল না। এছাড়া সাংউন প্রায় প্রতিদিনই পুলিশের কাছে গিয়ে ঝগড়া করত এই বিষয়ে যে পুলিশ কবে তার মেয়ে ইনাকে খুঁজে বার করবে, আর সেই বেবি সিটারটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন, কারণ যেদিন সে কাজ ছেড়ে চলে যায় সেই দিন রাতেই ইনা নিখোঁজ হয়। উত্তরে পুলিশ জানায়, আপনার হায়ার করা বেবি সিটারটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই ঘটনায় তার কোনো হাত নেই। এরপর পুলিশ সাংউনকে বাড়িতে ফিরে গিয়ে আরও 1 মাস অপেক্ষা করতে বলে, কিন্তু সাংউন সময় নষ্ট না করে সে নিউজ রিপোর্টারে শরণাপন্ন হয়। কিন্তু তাতেও কোনো বিশেষ ফল হয় না, বরং ইনার হারিয়ে যাওয়ার জন্য সাংউনকে সকলে দোষী বলে মনে করতে থাকে, কারণ আশপাশের লোকজনের মতে বাবা মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এছাড়া নিউজ রিপোর্ট করার সময় সাংউনের ঘরে অনেকগুলো ঔষধের কৌটো খুঁজে পাওয়া যায়, যা দেখে মানুষ অনুমান করতে পারে সাংউন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনকি এটাও দেখা গেছে নিখোঁজ বাচ্চাদের অনেক কেসেই তার পরিবারের সদস্যদের হাত থাকে। এই রকম এক পরিস্থিতিতে আমরা দেখি একটা রেস্টুরেন্টে কিউং হুন নামে একজন ব্যক্তিকে, যে সাংউন ও ইনার নিউজটা মনোযোগ দিয়ে দেখছিল। পরদিন ভোরে সাংউন ল্যাপটপ ওপেন করতে গেলে দেখে বাড়ির ইন্টারনেট কাজ করছে না। তখন সে বিরক্ত হয়ে ইনার ঘরে চলে যায় ও ইনার মোবাইলে তাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। ভিডিও দেখা হলে সাংউন ইনার মিউজিক বুকের শেষ পাতায় একটা অদ্ভুত ছবি দেখতে পায়, যেটা ইনা নিজে এঁকেছিল। ছবিটা হলো এই রকম। ছবি দেখা হলে যখনই সাংউন আলমিরার পাল্লা খুলতে যাবে তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। দেখা যায় কিউং হুন এসেছে, যাকে আমরা এর আগে রেস্টুরেন্টে দেখেছিলাম। সে নিজের পরিচয় একজন কেবিল অপারেটর হিসাবে দেয়। আসলে কিউং হুন নিজেই সাংউনের বাড়ির ইন্টারনেটের কেবিলের তার কেটে দিয়েছিল, যাতে সে তাদের বাড়িতে কোনো রকমে ঢুকতে পারে। বাড়িতে ঢুকে সে ইএমপি ডিটেক্টরের সাহায্যে ঘরের প্রতিটা কোণায় স্ক্যান করতে থাকে। এরপর সে যখন ইনার ঘরে সে আলমিরার কাছে পৌঁছায় তখন সে ইএমপি ডিটেক্টরে হাই রিডিং দেখতে পায়। তখনই সাংউনের বাড়ির বাইরে আসল ইন্টারনেট টেকনিশিয়ান আসে। তখন সাংউন বুঝে যায় কিউং হুন কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের বাড়িতে এসেছে। তাই সাংউন কিউংকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিউং প্রশ্ন করে, মিসিং হওয়ার আগে ইনার আচার আচরণ বদলে গিয়েছিল কি? সে অদ্ভুত আচরণ করত, নিজে নিজেই কথা বলতো, বা আলমিরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠত? এই কথা শুনে সাংউন বলে, আপনি কি করে জানলেন? তখন কিউং হুন নিজের পরিচয় দিয়ে বলে, আমি একজন প্রফেশনাল এক্সোরসিস্ট। ইনাই প্রথম বাচ্চা নয় যে নিজের বাড়ি থেকে মিসিং হয়েছে। 1998 সাল থেকে 32টা বাচ্চা মিসিং হয়েছে, আর আমি এর উপরেই গত 10 বছর ধরে রিসার্চ করে চলেছি। সেই কথা শুনে সাংউন কিউংকে বাড়ির ভিতরে নিয়ে যায়। কিউং একটা মোটা ফাইল বের করে বলে, এই ফাইলে যে বাচ্চাদের নাম উল্লেখ আছে তারা প্রত্যেকেই নিজের বাড়ি থেকে মিসিং হয়ে গিয়েছিল। তবে সকল বাচ্চাদের মধ্যে একটা বিষয় কমন ছিল, যেটা হলো আলমিরা। নিখোঁজ হওয়ার কিছুদিন আগের থেকেই সব বাচ্চারা অদ্ভুত ব্যবহার করত, এমনকি তারা একটা ছোট্ট বাচ্চা ও তার পিছনে আলমিরা রাখা আছে এমন একটা ছবি আঁকত। এরপর কিউং সাংহুনকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেটা আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম। ভিডিও দেখার সময় কিউং বলে, যাকে আপনি দেখছেন ইনি হলেন আমার মা। একদিন আমার মা হারানো এক বাচ্চাকে খুঁজতে এক্সোরসিজম করছিল, তখন সেই শক্তিশালী প্রেতাত্মা উল্টে আমার মাকেই পজেস্ট করে নিয়ে নিজের গলা কাটতে বাধ্য করে। এছাড়া নিখোঁজ বাচ্চাদের কিছু বাবা মা বলেছে তাদের স্বপ্নে আমার মাকেই তারা দেখেছে। আসলে তিনি তাদেরকে দেখা দিয়ে সতর্ক করার চেষ্টা করত। তখন সাংউনের মনে পড়ে যায় সেও কিউংয়ের মাকে দেখেছে। এরপর কিউং ভিডিও স্ক্রিনটা সবুজ করে দিয়ে একটা বাচ্চা মেয়ের প্রেতাত্মাকে দেখিয়ে বলে, আমার মাকে যে মেরেছে ও ইনাকে যে নিয়ে গেছে সে হলো এই দুষ্টু মেয়ের আত্মা। সব কথা শোনার পরেও সাংউন কিউংকে বিশ্বাস না করে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় কিউং বলে, আমি একমাত্র ব্যক্তি যে আপনার কথাগুলোকে বিশ্বাস করছি, তা না হলে তো সবাই মনে করেছে আপনি ইনাকে খুন করেছেন। মনে রাখবেন, বেশি দেরি হয়ে গেলে ইনাকে আর কোনো দিনই পাওয়া যাবে না। সেই কথা শুনে সাংউন ইনাকে বাঁচানোর জন্য কিউংয়ের কাছে অনুরোধ করে। কিউং তখন বলে, ইনাকে সেই আত্মা মৃত্যুলোকে নিয়ে গেছে, যেখানে একজন জীবিতের আত্মা 49 দিন বেঁচে থাকতে পারে, তারপর সে মারা যায়। তাই এখন ইনার হাতে আর 3 দিন সময় আছে।
এই কথা বলে সে নিজের গাড়ি থেকে কিছু ডিটেক্টর, কোয়ান্টাম মেকানিক্স ও স্পিরিট ডিটেক্টর লেজার লাইট বার করে এনে তা সাংউনের বাড়িতে সেট করে দেয়। তারপর সে সাংউনকে বোঝাতে থাকে জীবিত জগৎ মৃত্যু জগৎ থেকে আলাদা হয়, ওরা পাশাপাশি অবস্থান করে, একই স্থানে বিচরণ করে, কিন্তু সীমারেখার কারণে একে অপরকে দেখতে পাওয়া যায় না। তবে যদি প্রতিধ্বনির ফ্রিকোয়েন্সি মিলে যায় তখন ওরা একে অপরকে দেখতে পায়, এক জগৎ থেকে আরেক জগতে যেতে পারে। এক্সোসিজম অনেকটা রেডিও ফ্রিকোয়েন্সি স্কাপ করার মতন। তবে এক জাতের প্রেতাত্মা রয়েছে যারা বিদ্বেষ পরায়ণ হয়ে থাকে, তাদেরই একমাত্র ক্ষমতা থাকে জীবিত জগৎ থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার। মৃত্যুর জগতে পৌঁছালে জীবিত আত্মা তার স্মৃতি হারাতে থাকে, রয়ে যায় শুধু তার আক্রোশ। সে তখন হয়ে ওঠে অন্ধ ও প্রচণ্ড ভয়ানক। এখন আমাদেরকে যেভাবেই হোক সেই প্রেতাত্মাটাকে আটক করতে হবে। এরপর কিউং আরও বলে যে বাচ্চার প্রেতাত্মারা মনের অজান্তেই পুতুলের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই সে রিচুয়াল শুরু করে হাতে বানানো কতগুলো পুতুল দিয়ে। পুতুলের গায়ে নিজের আঙুলের রক্ত লাগিয়ে সেটাকে আলমিরার সামনে রেখে ঘরে ক্যামেরা ফিট করে দেয়। তারই সাথে কিছু মন্ত্র লেখা কাগজের টুকরো ঘরের দরজায় চিপকে দেয়। এরপর তারা কম্পিউটারের সামনে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর স্পিড ডিটেক্টর লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, তার সাথে ভায়োলিনের সুর ভেসে আসতে থাকে। এমন সময় হঠাৎ আলমিরার পাল্লা খুলে আবারও বন্ধ হয়ে যায়। এরপর তারা চেক করতে গেলে দেখে হাতে বানানো পুতুলগুলো কেউ যেন ভেঙে রেখে গেছে। তখন কিউং বলে এবারে তাদেরকে আরও বড় পুতুলের সঙ্গে এই একই রিচুয়াল পারফর্ম করতে হবে। কিন্তু এবারে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন কোনো রেসপন্স আসে না, তখন কিউং ঘুমিয়ে পড়ে। এদিকে তখন হঠাৎ স্ক্রিন ফ্লিকার করতে থাকে আর সাংউন শুনতে পায় ইনা তাকে বাবা বলে ডাকছে। সে চেক করতে ইনার ঘরে গেলে আমরা দেখি পিছনের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। তখনই এক বাচ্চার আত্মা সাংউনের ওপর আক্রমণ করে। তখন ব্লুটুথের মাধ্যমে কিউং তাকে ইনস্ট্রাকশন দিয়ে বলে নিজের চোখ বন্ধ করো, কারণ প্রেতাত্মারা শুধু তাদেরকেই দেখতে পায় যারা চোখ খুলে থাকে। সাংউন চোখ বন্ধ করতেই বাচ্চার আত্মাটা থেমে যায়। সাংউন চোখ বন্ধ করেই ধীরে ধীরে ঘর থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। আর আমরা তখন ঘরের মধ্যে একাধিক বাচ্চার প্রেতাত্মাকে ঘুরে বেড়াতে দেখি। কিউং তখন সাংউনকে আবারও বলে আমরা ফাঁদ পাতিনি, ফাঁদ পেতেছে ওরা, তাই সাবধানে চোখ বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যাও। সাংউন কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে যায়। অপরদিকে তখন কিউং যে ঘরে ছিল সেই ঘরে একটা বাচ্চার আত্মা এসে তাকে আক্রমণ করে। তখন কিউং সেই বাচ্চার আত্মাকে চিনতে পারে, আসলে সে হারিয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে থেকেই একজন ছিল। কিন্তু আক্রমণের ফলে কিউং গুরুতরভাবে আহত হয়। তখন সাংউন তাকে হসপিটালে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে যাওয়ার সময় কিউং সাংউনকে সেই বাচ্চার নাম বলে, যার নাম ছিল মুংজিন। এরপর সাংউন কিউংয়ের দেওয়া সেই মোটা ফাইল থেকে মুংজিনের বাড়ির ঠিকানা খুঁজে বার করে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এদিকে কিউং অজ্ঞান অবস্থায় হসপিটালে থাকাকালীন সময় তার মাকে সে দেখতে পায়। উনি বলেন মুংজিনের মাকে খোঁজো। এই কথা শুনতেই কিউংয়ের জ্ঞান ফিরে আসে। অপরদিকে সাংউন মুংজিনের বাড়িতে পৌঁছালে জানতে পারি পরিবারে এখন শুধুই তার বাবা বেঁচে আছেন। সে বর্তমানে একটা জঙ্গলের মাঝে নির্জন এক স্থানে থাকে। সাংউন ওই ব্যক্তিকে বলে আমার মেয়ে মিসিং হয়ে গেছে আপনার মেয়ের মতোই, তাই ভাবলাম মুংজিনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে। ব্যক্তিটি এবারে বলে মুংজিন সেদিন পাশের ঘরে ঘুমিয়েছিল, তখনই হঠাৎ সে মিসিং হয়ে যায়। আমার স্ত্রী ওকে খুঁজতে বেরিয়ে আর ফেরেনি। 10 বছর খোঁজার পর হাল ছেড়ে দিয়েছিলাম। আমি অতীতকে সামনে আনতে চাই না, আমাকে একা থাকতে দিন। সাংউন বলে মুংজিন মিসিং হওয়ার আগে কি কিছু ঘটেছিল, যেমন আলমিরার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলা বা তার স্বভাবে কোনো পরিবর্তন? উত্তরে ব্যক্তিটি শুধু বলে বাচ্চাদের দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর সাংউন সেই পুতুলটা দেখালে হঠাৎ মুংজিনের বাবা রাগে ফেটে পড়ে। সেই পুতুলটাকে কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। সেই মুহূর্তে ওনার ঘরে রাখা একটা আলমিরার পাল্লা খুলে যায়। শোনা যায় মুংজিনের কণ্ঠস্বর। আমরা দেখি আলমিরার ভিতর থেকে কখন যেন মুংজিনের প্রেতাত্মা বেরিয়ে এসেছে। এরপর সে তার বাবাকে মেরে তার শরীরটাকে পজেস্ট করে নেয়। পরক্ষণে সে সাংউনকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে সাংউনের প্যানিক অ্যাটাক আসে। সে তখন অতীতের কিছু দৃশ্যকে দেখতে পায়, আর সেই মুহূর্তেই কাহিনীর আসল রহস্য উন্মোচিত হয়। আসলে মুংজিনের বাবা পাওনাদারদের টাকা মেটাতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে নিজের স্ত্রীকে হত্যা করে। তারপর মুংজিনকে একটা আলমিরার মধ্যে বন্ধ করে দেয়, আর সেখানেই সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এদিকে তখন সাংউনের মরণপ্রায় অবস্থা হলে কিউং সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই সময় মুংজিন তার বাবার শরীরকে আলমিরার মধ্যে টেনে নিয়ে চলে যায়। এরপর সাংউন কিউংকে বলে আমি মুংজিনের স্মৃতি দেখেছি। উত্তরে কিউং বলে আপনার আর মুংজিনের ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই মিলেছে, তাই আপনি দেখতে পেয়েছেন। মুংজিনের ক্ষোভ ও অসন্তোষ ওকে খারাপ বিদেহী প্রেতাত্মায় পরিণত করেছে।
আর যেসব বাচ্চারা বাবা মায়ের ভালোবাসা পায়নি কিংবা তাদের মা বাবার তাদেরকে কষ্ট দিয়েছে, শুধু সেই সব বাচ্চাদেরকে সেই মৃত্যুর জগতে টেনে নিয়ে গিয়ে জড়ো করছে। আপনি ইনার প্রতি বিরক্ত হয়েছিলেন। আপনার কাছে ইনার চেয়ে কাজ সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর আপনি মনে করেছিলেন ও যেন চলে যাক। মনে রাখবেন, বাচ্চারা সব বুঝতে পারে। তাদেরকে কে ভালোবাসে বা বাসে না। কয়েকটা পুতুল কিনে দিলেই যে আপনার অনুভূতিগুলো তার কাছে লুকিয়ে যাবে এমনটা নয়। মিসিং হওয়া প্রতিটা বাচ্চার মধ্যে একটা কমন ব্যাপার হলো যে তারা প্রত্যেকেই বাবা মায়ের থেকে আঘাত পেয়েছে। ইনার আপনার প্রতি আক্ষেপ মুংজিনকে ডেকে এনেছে। এরপর সাংউন কিউংকে প্রশ্ন করে জানতে চায় সে তাকে মৃত্যুর জগতে পৌঁছে দিতে পারবে কিনা। প্রথমে কিউং রাজি হয় না, কারণ ব্যাপারটা বড়ই বিপজ্জনক। কিন্তু সাংউন যখন বলে সে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে রাজি, তখন কিউং রাজি হয়ে যায়। এরপর কিউং রিচুয়ালের প্রস্তুতি শুরু করে ও বলে 30 মিনিটের মধ্যেই আপনাকে খুঁজে বার করতে হবে ইনাকে। এর বেশি সময় লাগলে আপনি প্রেত লোকেই থেকে যাবেন। এরপর সাংউন তার প্যানিক অ্যাটাক আনার জন্য হাই ইনটেক ক্যাফিন পিল খায়। কিউং আবারও সাবধান করে দিয়ে বলে প্রেতলোকে মুংজিন নিজের রাজ্য তৈরি করেছে, তাই আপনার সাথে যে কোনো কিছু ঘটতে পারে। সে আপনাকে থামানোর চেষ্টা করবে, তাই প্রস্তুত থাকুন। এরপর কিউং সাংউনের হাত কেটে তার রক্ত নিবেদন করতে থাকে আগুনে। সে বলে এই আগুন আপনার সাথে সম্পর্কিত। যদি সময় শেষ হয়ে যায় বা আপনি মারা যান, তখন এই আগুন নিভে যাবে। রিচুয়াল চলাকালীন সময় কিউং সাংউনকে আলমিরার মধ্যে ঢুকিয়ে পাল্লা বন্ধ করে দেয়, আর এদিকে সে আলমিরার বাইরে বসে তার রিচুয়াল করতে থাকে। কিছুক্ষণ পর সাংউনের ফ্রিকোয়েন্সি প্রেতলোকের সঙ্গে মিলে গেলে সে অন্ধকার জগতে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেই জগৎ থেকে কিছু প্রেতাত্মা তাকে আক্রমণ করে, কিন্তু কিউং তার মন্ত্রের জোরে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সাংউন একটা মাঠে পৌঁছালে সেখানে অনেক বাচ্চাদেরকে সে খেলতে দেখে। এদিকে তখন আলমিরার ভিতর থেকে কিছু প্রেতাত্মা বেরিয়ে আসার চেষ্টা করলে কিউং তাদেরকে মন্ত্রের দ্বারা আটকে দেয়। অপরদিকে সাংউন মৃত্যুলোকে ইনার নাম ধরে ডাকতে থাকে। ডাকাডাকি শুনতেই সেখানে উপস্থিত সকল বাচ্চাদের প্রেত সাংউনকে দেখতে থাকে এবং হঠাৎ সকলের মুখাবয়ব অতীব ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা তখন সকলে মিলে সাংউনকে আক্রমণ করে। সাংউন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে কিছুটা এগোতেই ইনাকে ভায়োলিন বাজানো অবস্থায় দেখতে পায়। সে ইনার কাছে পৌঁছাতেই আবার তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলোকে দেখতে পায়। যখন সাংউনের জ্ঞান ফেরে, তখন মুংজিনের আত্মাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ইনা তখন সম্পূর্ণরূপে মুংজিনের দ্বারা পজেস ছিল, তাই খুব সহজেই মুংজিন ইনাকে বলে তার বাবা মানে সাংউনকে মেরে ফেলতে। এদিকে কিউং যখন হসপিটালে ভর্তি ছিল, তখন তার মায়ের বলা কথাগুলোকে সে মনে করতে থাকে। উনি বলেছিলেন মুংজিনের মাকে খোঁজো। কথাটা মনে পড়তেই কিউং কিছু মন্ত্র পড়তে থাকে। অপরদিকে তখন সাংউন মুংজিনকে বলে আমি জানি তুমি কত না কষ্ট পেয়েছিলে, কিন্তু আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, তাই আমার মেয়ে ইনাকে নিয়ে যেতে দাও। এই কথা শুনে মুংজিন প্রচণ্ড রেগে যায়। তখনই সে তার নিজের মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। আসলে কিউং নিজের মন্ত্রের দ্বারা মুংজিনের মায়ের আত্মাকে সেখানে নিয়ে আসে। বহু বছর পর মুংজিন তার মাকে দেখার পর সে কান্নায় ভেঙে পড়ে। সে তখন ধীরে ধীরে তার সেই ভয়ঙ্কর রূপ থেকে আসল রূপে ফিরে আসে। কিন্তু সে যখনই তার মাকে জড়িয়ে ধরতে যায়, তখনই তার মা কোথায় যেন অদৃশ্য হয়। এত বছর পরেও সে তার মাকে কাছে পেল না। ফলে সে কাঁদতে কাঁদতে নিজের মায়ের নাম ধরেই ডাকতে থাকে। সাংউন মুংজিনের অবস্থা দেখে অনেক কষ্ট পায়। তখনই আমরা সকল বাচ্চাদের অতীতে ঘটে যাওয়া স্মৃতিগুলোকে দেখতে পাই। আমরা বুঝতে পারি তাদের বাল্যকালটা কতই না কষ্টে কেটেছিল। এরপর সাংউন মুংজিনকে বুকে জড়িয়ে ধরে ও ইনাকে সঙ্গে করে সেই আলমিরার বাইরে বেরিয়ে আসে। কিছুদিন পর আমরা দেখি সাংউন ও কিউং ইনাকে তার স্কুল থেকে পিক আপ করার জন্য এসেছে। তখন কিউং তার কাজের বিল হিসাবে 2,05,000 টাকা সাংউনকে দিতে বলে। এর মানে কিউং সত্যিই একজন প্রফেশনাল এক্সোরসিস্ট ছিল। এরপর তারা সেখান থেকে চলে গেলে আমরা দেখি রাস্তার পাশে একটা গলির মধ্যে পড়ে থাকা পুরনো আলমিরার সামনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে ক্রমশ দুলছে। এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য